আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি কাজী রুমানা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, মানুষের জীবনের নিরাপত্তা বজায় রাখার আহ্বান। হলি আর্টিসান মামলায় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় আসামি ছিনতাইয়ের পরিকল্পনা জেএমবির শুরা সদস্য রিপন গ্রেফতার। নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই বললেন সেতুমন্ত্রী। দলে কোণঠাসা হয়ে সরকারের বিরুদ্ধে ফখরুলের বেশি কথা বলার অভিযোগ। এবং সোমবার মিরপুর হোম অফ ক্রিকেটে বিপিএল সিজন 6-এর তৃতীয় পর্ব শুরু। সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে ঢাকা ডায়নামাইটস। আনোয়ার সিমেন্ট শীট, বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে উন্নত করতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির মতো কালো ব্যাধি বন্ধ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় মাদকের পৃষ্ঠপোষক ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকক্ষে মন্ত্রী, সচিব সহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিভিন্ন অগ্রগতি ও জনবল সংকটের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সমাজে যে দুর্নীতির বিকাশ তার শুরু 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সমাজে যে সমস্যাগুলি, একটা তো দুর্নীতি একটা কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে। যেখানে যে দেশেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে, তারা কিন্তু প্রথমেই সমাজটাকে এভাবে ধ্বংস করে দেয়, কারণ দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে নেয় এবং সুযোগও সৃষ্টি করে দেয়। এই যে মানে ঋণ খেলাপি থেকে শুরু করে যা কিছু বাংলাদেশে আমরা দেখি, আমরা যদি দেখি তার গোড়াপত্তনটা কিন্তু 75-এর পরে যারা ক্ষমতা এসছে তারাই সৃষ্টি করে গেছে। দেশকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে এই সমস্ত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি এই মন্ত্রণালয়ের যারা কাজ করে সকলকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা, সেটা আমাদের অব্যাহত থাকতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা, তার সাথে মাদক কারা আনে, পাচারকারী কারা মানে মাদক ডিস্ট্রিবিউট করে বা দেয়, কারা সেবন করে, সবার এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে। একদিকে করলে হবে না। শুধু মাদক যে সেবন করে তাকেই না, যারা মাদকটা আনে বা দেয় বা সাপ্লাই দেয় বা তারা তৈরি করে, এদেরকেও অ্যাড্রেস করতে হবে। সেই সাথে যারা সুস্থভাবে সমাজে ফিরে আসতে চাইবে, সংসারে ফিরতে চাইবে, তাদেরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে। পাশাপাশি কেউ যেন এই দিকে না যায়, তার জন্য একটা জনমত সৃষ্টি করতে হবে। সারা দেশে কর্মরত পুলিশের জন্য আবাসন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে কারাগারে অপরাধীদের জন্য কাজের ব্যবস্থা, প্রত্যেকটি উপজেলায় প্রশিক্ষিত জনবল সহ ফায়ার সার্ভিস ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। আদালতে আনা নেওয়ার সময় হলি আর্টিসান মামলার আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে জঙ্গিরা। এলিট ফোর্সের হাতে গ্রেফতার হয়ে ওই মামলার চার্জশিটভুক্ত আসামি রিপন প্রাথমিক জিজ্ঞাসায় তথ্য দিয়েছে। জানিয়েছে, হামলার আগে অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের জন্য প্রতিবেশী দেশে গিয়েছিল জঙ্গিরা। রিপোর্টে জানাচ্ছেন এনামুল কবির রূপম। হলি আর্টিজানে রক্তাক্ত হামলা মামলার তদন্ত শেষে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের দেয়া চার্জশিটে যে দুই জঙ্গিকে পলাতক দেখানো হয়, তাদের একজন জেএমবি নেতা মামুনুর রশিদ রিপন। ওই হামলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সে। গাজীপুরের বোর্ড বাজার থেকে র্যাবের জালে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসায় রিপন জানিয়েছে, রাজীব গান্ধীর নেতৃত্বে বাশারুজ্জামান চকলেট সহ শীর্ষ 7 জঙ্গি নেতা গাইবান্ধায় জেএমবির এক গোপন আস্তানায় বসে হলি আর্টিজান হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করে।
আন্তর্জাতিক প্রচার পেতে ওই হামলা চালাতে একমত হয় তারা। সে কোনো পার্শ্ববর্তী একটা দেশে চলে যায় এবং সে সেখান থেকেই এই অস্ত্র গোলাবারুদ বাংলাদেশে সরবরাহ করে 3টি AK-22 যে রাইফেল যেটা আছে, রাইফেল যেমন পিস্তল সরবরাহ করেছিল, গ্রেনেড সরবরাহ করেছিল। গাইবান্ধার একজন ব্যবসায়ীর দোকান লুট করা ছাড়াও একটি বিকাশের দোকান ও একজন সিগারেট বিক্রেতার কাছ থেকে লুট করা টাকা জঙ্গি তৎপরতায় ব্যবহার করা হয় বলে জানায় রিপন। পুরাতন, পলাতক এবং আত্মগোপনে থাকা যে সকল জঙ্গি, সে সকল জঙ্গিদের নিয়েই সে পুনর্গঠনের চেষ্টা করছে। হলি আর্টিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়ে সেখানে আদালতে নিয়ে আসা হয়। 2014 সালে ত্রিশালের ঘটনায় কিন্তু একটা বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। জঙ্গিদেরকে পুনরুজ্জীবিত করে তাদেরকে পুনরায় সংগঠিত করার একটা ভালো একটি উপাদান ছিল। সেক্ষেত্রে তারা এই একটি প্ল্যান করেছে। নতুন করে হামলা চালানোর মতো সক্ষমতা জঙ্গিদের আর নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বারবার এমন দাবি করলেও জঙ্গি নেতা রিপন জানিয়েছে, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের আদালত ছাড়াও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনায় হামলা পরিকল্পনা করছে জঙ্গিরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই। সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংলাপের বিষয়ে জাতিসংঘের আহ্বান নিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো দেশে নির্বাচন শতভাগ সঠিক হয় না। বিজয় সমাবেশ নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলে কোণঠাসা হয়ে সরকারের বিরুদ্ধে বেশি বেশি কথা বলছেন মির্জা ফখরুল। এর আগে মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে সেতু বিভাগের কর্মকর্তাদের কথা বলেন সড়ক ও সেতু মন্ত্রী। পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি 73% সোফার। এখানে নদী শাসন হয়েছে 50%, সার্বিক অগ্রগতি হয়েছে 63%। তার দল থেকেই তাকে সরকারের দালাল বলছে। কাজে অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য যত বেশি বেশি করে সরকার বিরোধী বক্তব্য তো তিনি দেবেন, এটি সব। সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নবম ওয়েজ বোর্ডে টেলিভিশন নেই বলেও জানান তিনি। ওয়েজ বোর্ডের টিভি অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় এই কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সুরাহা হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। এই হত্যাকাণ্ডের আসামিরা যাতে গ্রেফতার হয় সে চেষ্টা করবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, একই সাথে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতাও নিশ্চিত করা। ইশতেহারে সাংবাদিকদের আবাসনের কথা বলেছি, সেটি আমরা করব। অনলাইনগুলোকে একটি নীতিমালার মধ্যে আনা, সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা, এই কাজগুলো সহ আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সাথে সরাসরি সংশ্লিষ্ট। সেগুলো করা আমি মনে করি আমার অন্যতম প্রধান কাজ। ইউসিবি বিপিএল 2019। ইউসিবি বিপিএল এর দ্বিতীয় পর্ব শেষেও টেবিলে আধিপত্য করছে ঢাকা ডায়নামাইটস। সিলেটে ব্যাটিংয়ে বিদেশি ক্রিকেটাররা দাপট ধরে রাখলেও বোলিংয়ে লোকাল তারকা ক্রিকেটাররাই এগিয়ে। বেশ লম্বা অপেক্ষার পর 200 রানের ইনিংস পেয়েছে বিপিএল সিলেট পর্ব। বিপিএল সিজন 6 এর দ্বিতীয় পর্ব নিয়ে রিপোর্ট করছেন তামান্না তানজিনা। চার ছক্কার মারমুখী এক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি20 আসরে সিজন 6 এর প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপও শেষ। প্রথম পর্বেই টেবিলে লিড নিয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে কিছুটা রদবদল হয়েছে। মাশরাফি রংপুর রাইডার্সকে 4-এ নামিয়ে এখন 3-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুরুতে উইকেট নিয়ে কিছুটা বিপত্তি পোহালেও দ্রুতই রান খরা কাটিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। 22তম ম্যাচে গিয়ে 200 রানের ইনিংস পেয়েছে বিপিএল সিজন 6। সিলেট পর্বের শেষ দিন ভাইকিংসের হাইয়েস্ট টিম টোটাল 214 রান। বিপিএল এর সব আসর মিলিয়ে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। সেরা ব্যাটসম্যানদের তালিকায় এ পর্বে আরও 119 রান যোগ করে শীর্ষ ধরে রেখেছেন প্রোটিয়া তারকা রাইলি রুশো। আগের জায়গায় আছেন পুরান 350-তে ডেভিড ওয়ার্নার উঠে এসেছেন তিনি। সিলেট পর্বের সবচেয়ে বড় দুটি ইতিবাচক দিকের একটি হচ্ছে ওয়ার্নারের মতো মাঠ মাতানো বিদেশি তারকাদের পাশাপাশি ব্যাটিংয়ে উজ্জ্বল ভূমিকা রেখেছেন দেশের স্টার ক্রিকেটাররা। সিলেটে হাফ সেঞ্চুরি পেয়েছেন তামিম, সাকিব মাহমুদুল্লাহ, মিরাজ, সাব্বির আর লিটন। নিজেকে গুছিয়ে নিয়ে জ্বলে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের টি-20 মাস্টার সাব্বির রহমান। এখন পর্যন্ত এই মৌসুমে 85 রানের সর্বোচ্চ ইনিংসটি তারই। বোলিংয়ে কিন্তু লোকাল পেসাররাই সেরা। প্রতিযোগিতা ছিল নিজেদের মধ্যেই। প্রথম ভাগটা সাজিয়েছেন শফিউল মাশরাফি, আর শেষটা এসে অঙ্কটাই পাল্টে দিয়েছেন তাসকিন আহমেদ। 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছেন এই পেসার। ঢাকা এবং সিলেট পর্ব মিলিয়ে এখন পর্যন্ত 217টি ওভার বাউন্ডারিতে গ্যালারি মাতিয়েছেন বিপিএল তারকারা। তৃতীয় পর্ব আবারও ঢাকায় শুরু হচ্ছে 21 জানুয়ারি। তামান্না তানসিনা, চ্যানেল আই। সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হচ্ছে ইউসিবি বিপিএল সিজন 6-এর তৃতীয় পর্ব। সিলেট থেকে ফিরে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে দলগুলো। মিরপুরে আছেন আরিফ চৌধুরী, যোগ দিচ্ছেন তিনি। আরিফ, দলগুলোর প্রস্তুতি নিয়ে আমাদের জানান। জানাই যে বিপিএল সিজন 6 আসলে এখন অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। আমরা যদি বলি যে 46 ম্যাচের যে টুর্নামেন্টের শিডিউল সেটির 22টি সম্পন্ন হয়েছে। শুরুতে ঢাকায় 14 ম্যাচ এবং সিলেটে 8টি ম্যাচ। আপনি নিশ্চয়ই জানেন যে গত রাতে চিটাগং ভাইকিংসের জয়ের মধ্য দিয়ে সিলেট পর্ব শেষ হয়েছে। আজকে বিরতি দিয়ে আগামীকাল থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে আবারও মাঠের লড়াই শুরু হবে। এখন এই মুহূর্তে আসলে মিরপুরের আমি যদি দেখাই যে মাঠের প্রস্তুতি চলছে। লাইন স্কোর লাইন থেকে শুরু করে মাঠের ঘাস পরিচর্যা থেকে শুরু করে বিজ্ঞাপনী লাইন এবং মাঠের বাউন্ডারি লাইন সবগুলোই সাজানোর কাজ চলছে। তো সকালে আসলে 3টি টিম আজকে প্র্যাকটিস করার শিডিউল। সকালে আমি যদি বলি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সকালে তারা অনুশীলন করেছে এবং কিছুক্ষণ আগে আসলে রাজশাহী কিংস তাদের অনুশীলন সম্পন্ন করেছে এবং তারা জানিয়েছে যে পয়েন্ট টেবিলের যে উন্নতি সিলেটে গিয়ে অব্যাহত তারা রেখেছে সেটি ঢাকায়ও বজায় রাখতে চান। সিলেটের জয়ের ধারা রাজশাহী অব্যাহত রাখতে চায় ঢাকায়ও, সেটি আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া যে 4টি টিম কালকে ম্যাচ খেলেছে তারা আজকে রেস্ট ডে সম্পূর্ণ পুরোপুরি এবং দুপুর 2:30 থেকে ঢাকা ডায়নামাইটস তাদের প্র্যাকটিস করার কথা রয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। তো আপাতত এই ছিল রোমানা আমার কাছে হোম অফ ক্রিকেটের আজকের সবশেষ। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপডেট জানানোর জন্য। রংপুরের প্রত্যন্ত এলাকায় দুর্নীতি ও হয়রানি মুক্ত গ্রাহক সেবার মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। সুবিধা বঞ্চিত গ্রামের মানুষের কাছে সহজে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয় গ্রাহকরা খুশি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। রংপুরের মিঠাপুকুরে আলোর ফেরিওয়ালা কর্মসূচির আওতায় প্রত্যন্ত এলাকার মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1। 450 টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরপরই 5 মিনিটের মধ্যেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। আগে বিদ্যুৎ নিতে অনেক হয়রানি হওয়া লাগছিল, অফিস যাওয়া লাগছিল, মুখ দৌড়াদৌড়ি করা লাগছিল, কিন্তু এখন আর কোনো হয়রানি নাই। বর্তমানে এখন অফিসের লোক বাড়িতে আসিয়া মনে করেন যে আমাকে মিটার দিচ্ছে, কারেন্ট দিচ্ছে। বিদ্যুৎ আসিয়া খুব ভালো লাগতেছে। আমার ছেলে মেয়ের লেখাপড়া ভালো হবে, তারপরে আমরা গাড়ি ঘোড়া চালাই তাদের চার্জ দেওয়া ভালো হবে, তারপরে ইনকাম ভালো হবে, পাকা থাকবে, তোমার বাতাস খাওয়া হবে, রুজাল হবে। বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে দুর্নীতি ও হয়রানিমুক্ত গ্রাহক সেবা দিতে এই কর্মসূচি বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগের 8টি টিম মিঠাপুকুরের 17টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ঘুরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এ পর্যন্ত
5 শতাধিক বাড়িতে নতুন সংযোগ দেয়া হয়েছে। শতভাগ গ্রামে কিন্তু বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিয়েছে, কিন্তু আপনারা জানেন যে কিছু কিছু গ্রামের কিছু বাড়ি, যেমন আজকের চিচলিতে 150টা, এরকম অনেক গ্রামে কোনোখানে 50টা, কোনোখানে 60টা রয়ে গেছে। সেই জায়গাগুলোতে আমরা এখন এই আলোর ফেরিওয়ালার মাধ্যমে আমরা বিদ্যুৎ সংযোগ তাদেরকে পৌঁছে দিচ্ছি। তাদের কোনো অভিযোগ থাকলে সেগুলো আমরা তাদেরকে প্রবলেম সলভ করে দেব এই প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ হয়রানি মুক্ত বিদ্যুৎ সংযোগ সুযোগ আমরা গ্রাহককে দিব। আমরা আলোর ফেরিওয়ালাকে নিয়ে যেতে চাই আলোকিত মানুষের ফেরিওয়ালা, এবং আলোকিত মানুষের ফেরিওয়ালাই হবে আমাদের সামনের 5 বছরের প্রধান কার্যক্রম, মিঠাপুকুরের মানুষের আলোর ফেরিওয়ালা। নতুন বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে গ্রাহকদের বিল পৌঁছে দেয়া, বিল জমাদানের সময় বৃদ্ধি করা, অভিযোগ গ্রহণ সহ নানা গ্রাহক সেবা দেয়া হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোট ডাকাতি করে জনগণের টাকায় আওয়ামী লীগ বিজয় উৎসব করছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেন, এমন উৎসব মানুষের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিরোধী নেতাদের নিপীড়নের পাশাপাশি তাদের পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। গতকালের স্তরবর্তী উদ্যানের জনগণের পকেট কাটা টাকায় বর্ণাঢ্য র্যালি ছিল রাষ্ট্রের মালিক জনগণের সাথে আরেকটি অবজ্ঞা ভরা মশকরা। এই ঐতিহাসিক স্তরবর্তী উদ্যান গতকাল গণতন্ত্র হত্যার উৎসবে পরিণত করা হলো। মহা ভোট ডাকাতির মহা কেলেঙ্কারি আড়াল করতে ভুয়া ভোটের সরকার বৈধতা পেতে এখন আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবার শুরু করেছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কথা কম কাজ বেশি, এই নীতিতে চলবেন তিনি। মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যাত্রী সেবার মান বৃদ্ধি হবে তার প্রধান অঙ্গীকার। রেলের টিকিট কালোবাজারি বন্ধে যাত্রী সহ সকলের সহযোগিতা চান মন্ত্রী। একটা রেস্ট্রিকশন জায়গা আসতে পারে, যেন উইদাউট ন্যাশনাল আইডেন্টি কার্ড কোনো টিকিট বিক্রি হবে না। আপনাদেরও এবং আমরা সাধারণ যাত্রীদের তাদের কাছেও আমরা আহ্বান জানাবো যে কি কি আপনার আমরা ডিফল্ট আমরা কি কি আছে সেগুলোকে সারানোর জন্য হয়তো একদিনে সবগুলো সারাতে পারবো না, কিন্তু আপনাদের মতামতগুলো আমরা নিতে চাই। এই মতামতগুলো নিয়ে সেগুলো ইভ্যালুয়েট করতে চাই আমরা রেল মন্ত্রণালয়ে। ঢাকার পশ্চিমাঞ্চলের মিরপুর ক্যান্টনমেন্ট এবং উত্তরা অঞ্চলকে আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষায় এখন থেকেই কার্যকর ব্যবস্থা নিতে তৎপর সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়। জনবহুল ও জনগুরুত্বপূর্ণ ঢাকার পশ্চিমাঞ্চলকে জলাবদ্ধতা থেকে রক্ষা গোড়ান চটবাড়ি পাম্প হাউসের সক্ষমতা প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন উপমন্ত্রী AKM এনামুল হক শামীম এবং প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। সকালে মিরপুরে আশুলিয়া রোডের গোরান চটবাড়ির ওই পাম্প হাউসকে আরও কার্যকর করতে সমন্বিত সভাও করেছেন তাঁরা। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বর্ষার আগে জলাবদ্ধতায় নাগরিক ভোগান্তি কমাতে ওয়াসা এবং স্থানীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথেও মতবিনিময়ের কথা জানান। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 4 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র সরকারের অচল অবস্থা অবসানে আগের দাবি থেকে কিছুটা ছাড় দেওয়ার কথাও বলেছেন তিনি। সেক্ষেত্রে 7 লাখ ড্রিমার বা শিশুকালে যারা বাবা মার সাথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সেই তরুণদের সেদেশে থাকতে দেয়া, একই সাথে 3 বছরের জন্য তাদের কাজের অনুমতিও দেবে ট্রাম্প প্রশাসন। তবে মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস থেকে $5.7 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের বিষয়ে এখনও অনড় মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বরাবরই দেয়াল নির্মাণ খাতে বরাদ্দের বিষয়টি প্রত্যাখ্যান করছে ডেমোক্র্যাটরা। মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা অচল অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন 8 লাখ ফেডারেল কর্মীরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পৌষের শেষে ও মাঘের শুরুতে ফরিদপুরের নদী ভাঙন কবলিত চরে অনুষ্ঠিত হয়েছে গরু দৌড় প্রতিযোগিতা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর জেলার চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুরবাসী আয়োজন করে এই গরু দৌড় প্রতিযোগিতা। ফরিদপুর থেকে শাহাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফরিদপুরের
চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। সারা বছর ব্যস্ত থাকলেও মাঘের শুরুতে আয়োজন চলে গরুদৌড় প্রতিযোগিতার। প্রাচীন এই বিনোদন মাঝখানে বন্ধ থাকলেও এলাকাবাসী ঐতিহ্য ফিরে পেতে আবারও চালু করেছে সাকরানি উৎসবের। হাজারো চরবাসীর উপস্থিতিতে চলে গরুদৌড় প্রতিযোগিতা ও গরুর শক্তি পরীক্ষা। আমাদের এলাকার ময়মুরব্বী ও ইং জেনারেশন ও আমরা আমাগো নিজ অর্থায়নে সবার সার্বিক সহযোগিতা আমরা এই আয়োজনটা পুষে সারানির গরু দৌড় দিয়ে থাকি। এলাকাবাসী জাতীয় পতাকা, ফুলের মালা ও হাতে নানা ধরনের স্লোগান নিয়ে সাকরানি উৎসবে নিয়ে আসেন তার পশুকে। এই আয়োজনে অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ও ভাই ব্রাদার এরা সবাই আসে। আয়োজনটা দেখে এতে আমার খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক অতিথি আসে তো পিঠা খাওয়ার জন্য, এবং আমাদের এলাকায় পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। 300-400 লোক স্বেচ্ছাসেবক আমরা গরু তারপরে আমরা নিরাপত্তা পালন করি। প্রতি বছর মাঘ মাসের শুরুতে ঐতিহ্যবাহী এই গরু সাকরানি উৎসবের আয়োজন করার ইচ্ছে জনপ্রতিনিধিদেরও। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে হবে এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আছে, মানে পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য দেখাতে হবে। বিভিন্ন এলাকাতে আগত বিভিন্ন আত্মীয় স্বজনরা এই গরু দাবরানি দেখার দিন আসে, এই জন্য আমরা চরহরিরামপুরবাসী গর্বিত। উৎসবকে ঘিরে এলাকায় গ্রামীণ মেলাও বসেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ধান কাটা অথবা রোপণের মৌসুমে কুমিল্লার ফসলি জমিতে নানান জাতের বকের আনাগোনা পরিচিত দৃশ্য, কিন্তু সে দৃশ্য এখন আর চোখে পড়ে না। অতিমাত্রায় কীটনাশকের ব্যবহারে বকের আনাগোনা কমে গেছে। রিপোর্টে জানাচ্ছেন আবুল কাশিম হৃদয়। বক লম্বা লম্বা পা ফেলে ভেজা জমি থেকে ছোট মাছ কিংবা পোকামাকড় ঠুকে খেত। ধান কাটা বা রোপণ মৌসুমে মাঠ জুড়ে অবাধে ঘুরে বেড়াতো কানিবক, হলদে বক, নিশি বক সহ নানা প্রজাতির বক, কিন্তু সে দৃশ্য এখন আর চোখে পড়ে না। অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে জলজ কীটপতঙ্গ ও ছোট মাছ কমে যাওয়ায় ফসলের মাঠে বকের আনাগোনাও কমে গেছে। এছাড়াও শিকারীদের অত্যাচার তো আছেই। আমরা দেখতাম যে বাতা মুরাদ এই জায়গাতে একটু বিলের মধ্যে বাসা করতো, অনেক সময় দেখতাম বেশি, কিন্তু এখন দেখি না। প্রচুর বক আসে, ওই সময় বন্দুক লই বারে, বেশিরভাগে বন্দুক দিয়ে মারে, ওই বর্ষি দিয়ে মারে, তারপরে আবার ক্ষেতের মধ্যে ওষুধ দিয়ে দেয়, ওষুধের কারণে বক মারা যায়। বকের আনাগোনা কমে যাওয়ার ঘটনা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকির সূচক। এ নিয়ে উদ্বিগ্ন এই কর্মকর্তা। বন বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, পরিবেশ বিভাগ সকলে যদি একটা যৌথ উদ্যোগ নেই, তাহলে পরে আমার মনে হয় যে এই কাজটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আমরা জনগণকে আরো বেশি জনসচেতন করতে পারবো। তাহলে এটাকে সংরক্ষণ করাটা আমাদের পক্ষে আরো অনেক সহজ হয়ে যাবে। প্রকৃতি ও মানুষের জন্য উপকারী এসব পাখির জন্য মমতা এবং সচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট সকলেই। আবুল কাশিম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা।